তাহলে আমি কোয়ান্টাম ডাইনামিক্সে আছি। এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করলাম। আমি মোটামুটি অর্ধেকের বেশি চলে গেছি আমার ইয়েতে আলোচনায়। 100 পাতার নোট, আমি 50 পাতার দিকে আছি বোধহয়। অনেকদিন ধরেই তো প্রসিড করছি, আস্তে আস্তে যাচ্ছি। সো ইউ হ্যাভ দি অপরচুনিটি টু লিসেন, টু রিড অ্যান্ড থিঙ্ক। চিন্তারও সময় পাচ্ছ তোমরা, চিন্তা করে করে। একটা জিনিস পড়ে ওটা নিয়ে চিন্তা করতে হবে, কি হলো কি হলো। রাতে ঘুমানোর আগে একটু চিন্তা করে নেবে, বইটা বন্ধ করে, খাতা বন্ধ করে, কি করলাম আজকে সারাদিন। ওকে, এগুলোকে বলে রিভিউ। বারবার তোমার মনের ভেতরে থাকতে হবে তোমার এই সমস্ত 24 ঘন্টা। ওকে, আজকে যেটা করব, কনজারভেশন অফ প্রবাবিলিটি, probability current density and equation of continuity। এটা পুরোপুরি পুরো লেকচারটা নেওয়া হয়েছে শঙ্কর থেকে, এই সেকশনটুকু শঙ্কর, সেকশন 5.3। আমার যে আলোচনা শঙ্কর থেকে কপি বলা চলে, একেবারে কপি। সুতরাং আমার নোট পড়লে পড়তে পারো, একেবারে সরাসরি শঙ্করে গিয়ে সেকশন 5.3 যদি পড়ো, এগুলো কিন্তু সাকুরাই তো আছে, সাকুরা 3-তে নেই, আর চ্যাপ্টার 2-তে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমার যেহেতু আলোচনা, এই জিনিসটা কোথায় আলোচনা করবো ভেবে পাচ্ছিলাম বলে এখানে দিয়েছি। ওকে, কনজারভেশন অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি, হুবহু সেকশন 5.3 অফ শঙ্কর, ওইটা পড়বে। আচ্ছা, তার আগে তোমরা একটা বলেছিল না চ্যাপ্টার হোমওয়ার্ক 5 কোয়েশ্চেন নাম্বার 10, হোমওয়ার্ক 5 দেখছো? তোমরা কি স্ক্রিনে এখন হোমওয়ার্ক 5 দেখছো, কোয়েশ্চেন 10? জি স্যার। হ্যালো শফিউল, দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। 10, ওকে। এই প্রশ্নটার এ হয়েছে তোমাদের বি, এটা আলোচনা সেরে নেই। 10, এখানে একটা ভুল আছে বলেই তোমাদের প্রবলেম হচ্ছিল, এই কোশ্চেন একটা ভুল আছে। এখানে লেফট হ্যান্ড সাইডে একটা মডুলাস হবে, মডুলাস। ওকে, আচ্ছা, এটা আলোচনা করে নিই, কারণ আমার যে ডকুমেন্ট ক্যামেরার মোবাইলে চার্জ একেবারে কম, যে কোনো মুহূর্তে মোবাইল ক্যামেরা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য এই আলোচনাটা সেরে নিচ্ছি, যেহেতু আমার খাতায় লিখতে হবে, আর বাকিগুলো আমার খাতায় না লিখলেও চলবে। তাহলে আমি এটা একটু আলোচনা করি, স্টপ শেয়ার করে একটু আলোচনা করছি। তোমার ধরো আগে দুটো জিনিস রিকল করো, দুটো রিকল করছি। একটা হচ্ছে শোয়ার্স ইনইকুয়ালিটি, SCHWARZ বোধ না, শোয়ার্স ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, শোয়ার্স বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, আমার সবসময় কনফিউজ হয় জেড আছে কিনা, শোয়ার্স অথবা নাই। এটা বলছে if you take two states phi, any two states psi, any two states belonging to the Hilbert space, then the scalar product between them, phi psi, ওটার mod is less than equal to norm of phi ket phi times norm of ket psi। নর্ম কিভাবে ডিফাইন করে? তাহলে মডুলাস of the scalar product between phi and psi, যে কোনো কেটের নর্ম কিভাবে ডিফাইন করে? স্কয়ার রুট অফ ওই কেটের স্কেলার প্রোডাক্ট উইথ ইটসেলফ। এটা কিন্তু রিয়েল, আর কেট সাই এর নর্ম কিভাবে ডিফাইন করবো? স্কয়ার রুট অফ স্কেলার প্রোডাক্ট অফ সাই উইথ ইটসেলফ। এটা হচ্ছে শোয়ার্স ইনইকুয়ালিটি, এটাও রিয়েল বলেই তো স্কয়ার রুট নেওয়া যাচ্ছে। আর যদি এরকম রাখো ফাই দুটো ভিন্ন ভিন্ন কেট যদি স্কেলার প্রোডাক্ট করো, এটা রিয়েল নাও হতে পারে। ওকে, কারণ আমি জানি এটা আসলে কমপ্লেক্স, কারণ এটা কমপ্লেক্স হবে সাই ফাই। ওকে,
আর যদি psi equal to phi নাও তাহলে phi phi কমপ্লেক্স ইকুয়াল টু স্কেলার phi phi। এটা তো একই জিনিস হলো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই জিনিস। একই একটা কোয়ান্টিটি স্টার ইকুয়াল টু সেই কোয়ান্টিটি, তার মানে সেই কোয়ান্টিটি রিয়াল। তাহলে phi phi একই স্টেটে যদি স্কেলার প্রোডাক্ট যদি সলভ করো সেটা রিয়াল অ্যাকর্ডিং টু দ্য স্কেলার প্রোডাক্ট ইন হিলবার্ট স্পেস। তাহলে স্কেলার প্রোডাক্ট অফ ket phi উইথ ইটসেলফ ইজ রিয়াল, এটা স্কয়ার রুট করা যাবে, রিয়াল অ্যান্ড পজিটিভ। ওকে, এটা স্কেলার প্রোডাক্ট করা যাবে, এটা স্কেলার প্রোডাক্ট, এটা রিয়েল অ্যান্ড পজিটিভ। ওকে, এটা শোয়ার্জ ইনইকুয়ালিটি। আরেকটা হচ্ছে ওইটা তোমার ধরো হারমিশন অপারেটরের সংজ্ঞাটা কি? হারমিশন অপারেটর কাকে বলে? ধরো এ একটা হারমিশন অপারেটর, এটা যদি করো phi psi, phi psi matrix element of A is equal to psi a dagger phi star। এটাই হচ্ছে এ ড্যাগারের সংজ্ঞা। এর phi psi ম্যাট্রিক্স এলিমেন্ট, এ ড্যাগারের psi phi ম্যাট্রিক্স এলিমেন্টের উল্টো। উল্টোর মানে এটা উল্টা কেন বলছি? psi phi ম্যাট্রিক্স এলিমেন্টের কমপ্লেক্স কনজুগেট। তার মানে এ ম্যাট্রিক্স যদি করি, এ আই জে ম্যাট্রিক্স এলিমেন্ট, ফাইয়ের পরিবর্তে যদি বেসিস আই নেই, সাইয়ের পরিবর্তে যদি বেসিস জে নেই, এটা এ আই জে ম্যাট্রিক্স এলিমেন্ট। এর যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের আই জে এলিমেন্ট ইকুয়াল টু এ জি আই এলিমেন্টের স্টার। এটাই তো হচ্ছে, এটা হচ্ছে এ ড্যাগার, এ ড্যাগার আর আই জে এলিমেন্ট, সরি এ ড্যাগার জে আই স্টার। তাহলে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে aij element. In terms of matrix, aij equal to a dagger matrix এর ji এর স্টার করলেই aij হয়, এটা এখানে বলছে। ওকে, এটা আবার সংজ্ঞাটা আবার লিখি, phi a psi, যে কোনো স্টেট, শুধু বেসিস না দিলেও চলবে, যে কোনো আরবিট্রারি কেট হিলবার্ট স্পেসের ket phi ket psi, অবশ্যই এখানে ব্রা হয়েছে, is equal to psi a dagger phi star। স্টারটা তুমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো, তোমার ইচ্ছা। এটা হচ্ছে এ ড্যাগারের সংজ্ঞা। আর যদি এই যদি হারমিশন হয় তাহলে এটা হবে psi a phi star। হারমিশন অপারেটর এমন একটা অপারেটর যেটার phi psi ম্যাট্রিক্স এলিমেন্ট একই অপারেটর psi phi ম্যাট্রিক্স এলিমেন্টের স্টার যদি হয় তাহলে এটাকে বলা হবে হারমিশন অপারেটর। এ ড্যাগার যদি এর সমান হয় তাহলে এখানে এ ড্যাগার লেখা না লেখা একই কথা। ম্যাট্রিক্স আকারে দেখতে গেলে লিখতে পারবে, এটাকে যদি বলি বেসিস আই, এটাকে বলি বেসিস জে, এ আই জে সমান এ জে আই স্টার। এটা যদি দেখি তাহলে বলবো যে এটা হচ্ছে হারমিশন ফর এনি ফাই এন্ড এনি সাই। খেয়াল রাখো, ফর এনি ফাই এনি সাই, এটা যদি স্কেলার প্রোডাক্ট অফ ব্রা ফাই এ সাই আর সাই এ ফাই, উল্টা করে দিচ্ছি কিন্তু, সাই ছিল কেট ছিল, এখানে ব্রা হয়েছে, ওটা স্টার যদি হয় তাহলে বলবো যে এটা হারমিশন। নর্মালি এখানে এ বসবে না, নর্মালি এখানে এ ড্যাগার বসাতে হবে। যখন এই যদি নন হারমিশন অপারেটর হয় তাহলে এই দুটো সমান করতে গেলে মাঝখানে অপারেটরকে বলা হবে এ ড্যাগার, কিন্তু এ ড্যাগার আর এই যদি সমান হয় তাহলে এটা হচ্ছে হারমিশন। এখন একটা জিনিস খেয়াল করো, ফাই অপারেটর এ সাই, এটা আবার লিখছি, সাই
A phi if A is Hermitian. For any phi in psi. For any ket phi and ket psi belonging to the Hilbert space. এটাই হচ্ছে হারমিশন। এখানে স্টার লাগবে, স্টার লাগবে, এখানে স্টার লাগবে কিংবা এখানে স্টার লাগবে। এটাই হচ্ছে হারমিশন অপারেটরের সংজ্ঞা। তাহলে লেট সাই বি ইকুয়াল টু ফাই। আমি যদি ইচ্ছা মতো নিতে পারি সাইকে আমি ফাইয়ের সমান নেই না কেন, একই কেট নেই না কেন, তাহলে কি লেখা যাবে? ফাই এ ফাই ইকুয়াল টু ফাই এ ফাই। এটা কিন্তু একই জিনিস হলো, স্টার। এটা কি? এক্সপেকটেশন ভ্যালু অফ এ ইন দ্য স্টেট ফাই। এটা কি? এটা তো একই জিনিস। এটা তো এক্সপেকটেশন ভ্যালু অফ এ ইন দ্য স্টেট ফাই। তাহলে phi, expectation value of phi, a phi is real. তাহলে একটা হারমিশন অপারেটর যদি নাও, হারমিশন অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু in any state must be real. এটা আমি অন্যভাবে দেখাতে পারতাম। এটা আমি তো আগে জানি যে একটা হারমিশন অপারেটরের আইগেন ভ্যালু গুলো রিয়েল। আইগেন ভ্যালু রিয়েল হলে এক্সপেকটেশন ভ্যালু রিয়েল হতে হবে। সেভাবে করতে পারো, অথবা সরাসরি ডাইরেক্টলি from the definition of a Hermitian operator তুমি দেখাতে পারো যে expectation value of A in any state is real number. এখন রিয়েল নাম্বার তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। এখন আর পজিটিভ অপারেটরের সংজ্ঞা কি? পজিটিভ অপারেটরের সংজ্ঞা হচ্ছে expectation value of that positive operator A in any state phi is positive or zero. এটা তো রিয়েল। একটা অপারেটর এক্সপেকটেশন ভ্যালু যদি পজিটিভ হয় অথবা জিরো হয়, পজিটিভ নাম্বার এবং রিয়েল নাম্বার এবং জিরো, ওটা তো রিয়েল নাম্বার। তো অবশ্যই পজিটিভ অপারেটর ইজ হারমিশিয়ান। কিন্তু হারমিশিয়ান অপারেটর নিড নট বি পজিটিভ, কারণ হারমিশিয়ান অপারেটর হচ্ছে এমন একটা অপারেটর যার এক্সপেকটেশন ভ্যালু রিয়েল। রিয়েল তো নেগেটিভও হতে পারে, নেগেটিভ, জিরো, পজিটিভ। রিয়েল তো নেগেটিভও হতে পারে, নেগেটিভ হলে ওটা পজিটিভ অপারেটর না। এর expectation value for any state phi যদি real and positive হয় including zero, তাহলে ওটাকে বলা হবে positive operator. So a positive operator, যেটা সংজ্ঞা হচ্ছে expectation value of phi of that operator in any state is either positive or zero, negative নয়, সেটা positive operator। এটা তো রিয়েল নাম্বার, এটা তো রিয়েল নাম্বার। ফলে a positive operator is also a Hermitian operator। কিন্তু একটা হারমিশন অপারেটর পজিটিভ অপারেটর নাও হতে পারে, কারণ হারমিশন অপারেটর এক্সপেকটেশন ভ্যালু ক্যান বি নেগেটিভ। রিয়েল হতে হবে, উভয় রিয়েল হলে তো নেগেটিভ ইনক্লুড করা যায়। আমি যদি নেগেটিভ ইনক্লুড না করি তাহলে it becomes positive operator. So a positive operator is a Hermitian operator, okay, but a Hermitian operator need not be a a Hermitian operator need not be a positive operator. এটা খেয়াল রাখবে। এখন চিন্তা করো, সাপোজ A is a positive operator. Suppose A is a positive operator. Okay. So A is also Hermitian. So A is also Hermitian. আচ্ছা, একটা I can always write a positive operator A as
আর ড্যাগার আর আরেকটা অপারেটর। অথবা তুমি বলতে পারো যে একটা পজিটিভ অপারেটরকে সবসময় এভাবে লেখা যাবে, একটা পজিটিভ এবং হারমিশন অপারেটর এ কে এভাবে লেখা, ইট বি ক্যান বি রিটেন অ্যাজ দ্য প্রোডাক্ট অফ টু হারমিশন অপারেটর আর টু হারমিশন অপারেটরস আর স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু আর স্কোয়ার এভাবে লেখা যাবে অলওয়েজ। A positive Hermitian operator can always be written as the product of two operators, say R গুণ R. আরো হারমিশন, এ হারমিশন হতে হলে আরো হারমিশন। ওকে, আমি যদি এ ইকুয়াল টু আর আর লিখি, তার মানে আর স্কোয়ার লিখি, তাহলে এ ড্যাগার কত হবে? এ ড্যাগার এ স্কোয়ার হবে, এটার ড্যাগার করে দিতে হবে আর ড্যাগার আর, তাহলে আর আর ইকুয়াল টু এ। আর যদি হারমিশন হয়, একটা আর হারমিশন হতে হবে, এই যদি হারমিশন হয় আর হার্ম, এবং যেহেতু এটা পজিটিভ অপারেটর, যেহেতু একটা পজিটিভ অপারেটর, এটাকে এইভাবে লেখা যাবে এ ইকুয়াল টু আর স্কোয়ার, এবং যেহেতু এ ইজ হারমিশন সেহেতু এটাকে লেখা যাবে, সেহেতু আর মাস্ট বি হারমিশন ইটসেলফ। আরটাকে বলে স্কোয়ার রুট অপারেটর অফ এ। তার মানে বলতে চাই যে তাহলে আরটা কি কনস্ট্রাক্ট করা যাবে? খুব সোজা, আরটাকে খুব সহজে কনস্ট্রাক্ট করা যাবে। ধরো এর একটা আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর নাও, এর আইগেন ভেক্টর, এর আইগেন ভেক্টর গুলো তো একটা কমপ্লিট সেট ফর্ম করে, এর যে কোনো একটা আইগেন ভেক্টর নাও এ ল্যামডা, আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা ল্যামডা, এটা পজিটিভ, এটা পজিটিভ অপারেটর এবং হারমিশন অপারেটর, ফলে ল্যামডাটা পজিটিভ এবং রিয়েল। আমি পজিটিভ বললেই চলে, পজিটিভ বলা মানে রিয়েল, আর রিয়েল বলতে হয় না। ল্যামডা মাস্ট বি পজিটিভ অ্যান্ড রিয়েল। ল্যামডা ইজ এ নাম্বার, ল্যামডা কমপ্লেক্স নাম্বার পজিটিভ নেগেটিভ বলা যায় না। যখনই বলি একটা সংখ্যা পজিটিভ কিংবা নেগেটিভ, তার মানে ওটা রিয়েল নাম্বার। So A is a positive operator, at the same time A is a Hermitian operator. So lambda is a positive quantity, including zero. Zero হতে পারে অথবা পজিটিভ। একটা পজিটিভ সংখ্যার স্কোয়ার রুট তো ডিফাইন করা যায়, একটা নেগেটিভ সংখ্যার স্কোয়ার রুট করলে এটা কমপ্লেক্স হয়ে যায়। ওকে, এটা ইমাজিনারি হয়ে যায়, কিন্তু একটা পজিটিভ সংখ্যার স্কোয়ার রুট ডিফাইন করা যায়। ধরো আমি পজিটিভ স্কোয়ার, আমি ধরো আরেকটা অপারেটর নিলাম আর, আর হচ্ছে আর এমন একটা অপারেটর যেটা অ্যাক্টিং অন an eigenket of lambda, eigenket lambda of A gives me square root of lambda times lambda. এটা তো আমি করতেই পারি। আর হচ্ছে এমন একটা অপারেটর হুজ এমন যেটা এমন একটা অপারেটর যে এই ল্যামডা গুলো আর এরও আইগেন ভেক্টরস, আর এবং এ কমিউট করে, উপরে আর এর আইগেন ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ ল্যামডা, এটা তো ডিফাইন করা যায়। তাহলে দেখা যাচ্ছে, সহজেই দেখা যাচ্ছে আর স্কোয়ার অ্যাক্টিং অন ল্যামডা gives me lambda times lambda সব, ফলে A must be equal to R square. A acting on the basis vectors gives me lambda times lambda. R square acting on the basis vectors give me lambda times lambda for all lambda. তাহলে expectation value of A on any state is the same as expectation value of R square for that state. এখানে তাহলে দেখা যাচ্ছে যে A acting on lambda যে মান দেয় আমাকে, R square acting on lambda একই জিনিস দিচ্ছে for all lambda. Lambda form a base, therefore আমি বলতে পারি দুটো অপারেটর আইডেন্টিক্যাল, অপারেটর A অপারেটর R square আইডেন্টিক্যাল। R square হচ্ছে R square, আরটাকে বলা হবে স্কোয়ার রুট অপারেটর অফ A। এখন দেখো আমি যদি ফাই নেই,
এ সাই, এটা করতে চাই। এই ফাই সাই কিন্তু এটা রিয়েল হবে বলছি না, ফাই ফাই করলে রিয়েল, সাই সাই করলে রিয়েল, এটা রিয়েল না, এটা কমপ্লেক্স হতে পারে। কিন্তু আমি তো জানি এনি পজিটিভ অপারেটর ক্যান বি রিটেন অ্যাজ r squared. Any positive operator can be written as any positive and Hermitian operator can be written as r square. আরটাকে বলা হয় স্কোয়ার রুট অপারেটর অফ এ। আরটা হারমিশন হতে হবে, যেহেতু এটা হারমিশন। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি ফাই আর আর সাই, যেহেতু তাহলে এটা হচ্ছে ফাই, যেহেতু এটা হারমিশন, আর ইজ আর ড্যাগার, আর ড্যাগার আর সাই, এটা লিখতে পারি। ধরো আর সাই হচ্ছে, এটাকে তাহলে লিখতে পারি এইভাবে, ব্রা ফাই প্রাইম কেট সাই প্রাইম। তাহলে কেট সাই প্রাইম কি? আর অ্যাক্টিং অন ফাই। আর কেট ফাই প্রাইম কত? আর অ্যাক্টিং অন ফাই। তাহলে ব্রা ফাই প্রাইম কেট ফাই প্রাইম, তাহলে ব্রা ফাই প্রাইম কত হবে? ফাই আর ড্যাগার। আর ড্যাগার তো আর বটেই, আর লেখো আর ড্যাগার লেখো একই কথা। এই যে এটাকে বলছি ব্রা ফাই প্রাইম, এটাকে বলছি কেট সাই প্রাইম। তাহলে আমি নেক্সট পাতায় গিয়ে আবার এক স্টেপ আগে থেকে লিখি। তাহলে আমি এভাবে লিখলাম, দেখো ফাই এ সাই, এটা পজিটিভ, পজিটিভ হওয়া মানে হারমিশনও বটে। যেহেতু এটা হারমিশন এবং পজিটিভ, সেহেতু এটাকে লেখা যাবে এভাবে ফাই আর আর, আরটা হারমিশন, আর হারমিশন হলে ফাই প্রাইম সাই প্রাইম লেখা যাবে। এখন তাহলে এটার মড ফাই এ সাই, এটার মড নিব, মড, সরি মড তো এটা না, মড এটা তো নাম্বার, মড ইকুয়াল টু এই ফাই প্রাইম সাই প্রাইমের মড। এবং শোয়ার্টজ ইনইকুয়ালিটি অনুসারে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু নর্ম অফ ফাই প্রাইম টাইমস নর্ম অফ কেট সাই প্রাইম। এটা শোয়ার্টজ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলাম, শোয়ার্টজ ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করলাম। তাহলে এটা কত? এটা হচ্ছে স্কোয়ার রুট অফ ফাই প্রাইম ফাই প্রাইম। এটা কত? স্কোয়ার রুট অফ সাই প্রাইম স্কেলার প্রোডাক্ট উইথ সাই প্রাইম। আর ফাই প্রাইম কি? কেট ফাই প্রাইম কি? কেট ফাই প্রাইম এটা হচ্ছে ফাই আর স্কোয়ার্ড ফাই সাই আর স্কোয়ার সাই, আর আর স্কোয়ার তো হচ্ছে এ, তাহলে ফাই এ ফাই সাই এ সাই, প্রুভড। তাহলে এখানে যে আমার একটা ভুল ছিল, প্রবলেমে ভুল ছিল বলেই তোমরা পারছিলে না। ভুলটা হলো এইরূপ, এইখানে হবে মডুলাস হবে। আমি এটা অ্যানোটেট করে দিই। এটা এখানে মডুলাস হবে, এখানে একটা মডুলাস সাইন দিতে হবে, এই মডুলাস ওকে। So that if A is Hermitian এবং পজিটিভ ডেফিনিট, হারমিশন হলে তো পজিটিভ ডেফিনিট হবে এমন কোনো গ্যারান্টি নেই। হারমিশন হলে এই এক্সপেকটেশন মান নেগেটিভও হতে পারে, কিন্তু আমি ধরছি এক্সপেকটেশন মান পজিটিভ। এটাকে বলে পজিটিভ বলে ইনক্লুডিং জিরো, পজিটিভের মধ্যে জিরো দেই।
অনেকে আবার আরো বলবে যে এটা নন নেগেটিভ বলবে, কারণ জিরো তো হতে পারে। ওকে, নন নেগেটিভ, নন নেগেটিভটা বেটার ওয়ার্ড। ওকে, আর যদি জিরো না হতে পারত, জিরো যদি এক্সক্লুড করো, শুধু গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো না। এখন এখন এখানে ইকুয়াল টু আছে, ঠিক আছে, কিন্তু একটা কোনো কনটেক্সটে এমন একটা অপারেটরের এক্সপেক্টেড ভ্যালু আসতে পারে যেটার মান গ্রেটার দেন জিরো, জিরো হবে না, নেগেটিভ হবে, তখন বলা হবে ওটা স্ট্রিক্টলি পজিটিভ, স্ট্রিক্টলি পজিটিভ। এখন এটা স্ট্রিক্টলি পজিটিভ নয়, কারণ জিরো হতে পারে, তারপরে বলি যে এটা পজিটিভ, কারণ পজিটিভের সঙ্গে জিরোটা আমরা ইনক্লুড করে নিই। একটু বেটার ওয়ার্ড হতো যে এটা নন নেগেটিভ, এটার মান নেগেটিভ নয়, জিরো হতে পারে কিংবা পজিটিভ সংখ্যা হতে পারে। সো ইফ a is a Hermitian and positive definite operator, then the following holds. এখানে একটা ইয়ে লাগবে। ওকে, মড চিহ্ন লাগবে, মডুলাস চিহ্ন লাগবে, কারণ এটা কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্স হতে পারে। এই কমপ্লেক্স নাম্বারটার, কারণ এখানে ইউ এবং ভি সেম না, ইউ এবং ভি সেম হয়ে গেলে তখন এটা রিয়েল, নট অনলি রিয়েল বাট অলসো পজিটিভ। ওকে, তাহলে এটা দেখা গেল। এখানেও ভি ইকুয়াল টু ইউ ধরে নিতে পারো, এখানেও ভি ইকুয়াল টু ইউ যদি ধরে নাও, তাহলে লেফট হ্যান্ড সাইড আর মড লাগবে না, লেফট হ্যান্ড সাইড মড লাগবে না, তাহলে রাইট হ্যান্ড সাইডে ভি এবং ইউ সমান করতে হবে, তাহলে রাইট হ্যান্ড সাইডে উঠে যাবে। ওকে, তাহলে ওটা তো একটা ইয়ে হয়ে যাচ্ছে, ওটা তো একটা কি বলে অবভিয়াস হয়ে যাচ্ছে। ওকে, তখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তো এখানে মড, এই কারেকশনটা তোমরা করে নিও, আমিও কারেকশনটা করে নেব। এটা হচ্ছে হোমওয়ার্ক 5 এর কোয়েশ্চেন নাম্বার 10। ওকে, আর এটা তো প্রমাণ করেছে যদি এ অপারেটর নেই, প্রজেকশন অপারেটর নেই ইন দ্য ডিরেকশন ফাই, তাহলে এটা পজিটিভ অপারেটর, এটা তো পজিটিভ অপারেটর। ওকে, তাহলে এটা হলো আলোচনা হলো। এখন আমি ফিরে যাই। ওকে, কনজারভেশন অফ প্রবাবিলিটি এখানে আছে। ব্যাক টু দি টেক্সট। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কনজারভেশন অফ প্রবাবিলিটি, probability current density and equation of continuity। হুবহু শঙ্করের সেকশন 5.3, তার মানে 5 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর সেকশন। আচ্ছা, as a prelude to our study of continuity equation in quantum mechanics, let us recall the analogous equation from electromagnetism. We know in this case, in the case of electromagnetism, in this case, in the case of electromagnetism, we know in this case that the total charge in the universe is conserved. সারা বিশ্বটাই, সারা ইউনিভার্সকে যদি একভাবে যদি দেখো, তাহলে এটা একটা ক্লোজ সিস্টেম। ইউনিভার্সের বাইরে বলে কিছু নাই, তাহলে ইউনিভার্সের চার্জ কনসার্ভ থাকে। তাহলে ইউনিভার্সে যদি কোথাও পজিটিভ চার্জ ক্রিয়েট করো, তাহলে অবশ্যই ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ ক্রিয়েট করতে হবে সামহাউ। চার্জ আমি নেট চার্জ আমি ক্রিয়েট করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। আমি পজিটিভ চার্জ ক্রিয়েট করতে পারি যদি সঙ্গে সঙ্গে একই পরিমাণ নেগেটিভ চার্জ ক্রিয়েট করি। যেমন পেয়ার ক্রিয়েশন আছে না, একটা ফোটন থেকে ইলেকট্রন পজিট্রন পেয়ার সৃষ্টি হয়। একটা নেগেটিভ চার্জ সৃষ্টি করলাম ইলেকট্রন, কিন্তু সঙ্গে সঙ্গে একটা পজিটিভ চার্জ সৃষ্টি করলাম, ফলে টোটাল চার্জ অপরিবর্তিত রইল। টোটাল চার্জ কত আমরা জানি না ইউনিভার্সের, এটা কি জিরো কিনা আই ডোন্ট, কিন্তু টোটাল চার্জ যাই হোক না কেন ওটা অপরিবর্তিত থাকবে। ওকে, এটা আমরা আবিষ্কার করেছি। তার মানে সমগ্র ইউনিভার্স একসঙ্গে যদি দেখি, কিউ যেটা সময়ের সঙ্গে ডিপেন্ডেন্ট হতে পারতো আসলে হয় না, এটা কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম টি। এটা হচ্ছে ইকুয়েশন 1। এই কিউটা হচ্ছে টোটাল চার্জ অফ দ্য ইউনিভার্স।
এটা নিউমেরিক্যাল মান কত আমি জানি না, জিরো হওয়াটাই স্বাভাবিক। একটা নিউমেরিক্যাল মান যদি পজিটিভ হয় তাহলে বলতে পারছেন নেগেটিভ কেন হলো না। ওকে, সারা বিশ্বের জিরো হওয়াটাই স্বাভাবিক। জিরো হওয়াটাই আমার কাছে সুন্দর হতো, সুন্দর মনে হয়। জিরো নাও হতে পারে। হোয়াট এভার দ্য টোটাল চার্জ অফ দ্য ইউনিভার্স ইজ, পরিবর্তন হচ্ছে না। কিউ টি টি লিখতে পারি কিন্তু আসলে এটা কনস্ট্যান্ট, তার মানে ইটস কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম টি। তাহলে আর না লেখাই ভালো। This is an example of global conservation law. Charge is conserved globally. কেন এটাকে গ্লোবাল কেন বলা হয়? For it refers to the total charge in the universe. এখানে সেন্টেন্স কমপ্লিট। Q refers to the total charge of the universe. তুমি বলতে পারো যে ইউনিভার্স থেকে যদি কিছু চার্জ লিক করে ইউনিভার্সের বাইরে চলে যায় তাহলে ইউনিভার্সের চার্জ কমে যাবে। এখন কথা হচ্ছে ইউনিভার্সের বাই ডেফিনিশন ইউনিভার্স ইজ এ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে হচ্ছে এটা বাইরে বলে কিছু আর কিছু নাই। এটা বাইরে যাওয়ার কথাটা চিন্তাই করা যাবে না। ইউনিভার্সের বাইরে আবার কি? ওকে, চার্জ ইউনিভার্সের বা তার মানে কি ওটা আমি যেটাকে ইউনিভার্স বলছি সেটা ইউনিভার্স নয়। ওকে, এই জন্য গ্লোবাল টোটাল ইউনিভার্সের চার্জ কনস্ট্যান্ট আছে। ইলেকট্রিক চার্জ, এখানে ইলেকট্রোম্যাগনেটিজম করছি তো, ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছি, তাহলে ইলেকট্রিক চার্জ অফ দ্য টোটাল অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। এটাকে হচ্ছে গ্লোবাল কনজারভেশন ল, for it refers to the total charge in the universe. Stop. But charge is also conserved locally, a fact usually expressed in the form of continuity equation. A equation that interesting, continuity equation, where rho and J are the charge current densities respectively. Okay, এই কথাটা মানি বুঝতে হবে। এই ইকুয়েশনটা তোমরা আগে কখনো দেখেছো? এটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর চার্জ ডেন্সিটি। ইকুয়েশন অফ আর এটা যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, চার্জ ডেন্সিটি কাকে বলে? চার্জ ডেন্সিটি হচ্ছে কোনো জায়গায় কোনো বিন্দুতে বিশেষ একটা সময়ে অ্যামাউন্ট অফ চার্জ পার ইউনিট ভলিউম, সেটাকে বলে চার্জ ডেন্সিটি ওই বিন্দুতে। এখন তুমি চিন্তা করতে পারো, আমি বলতে চাই যে আমি আবার করি, এই একটা বিন্দু আমি নিলাম, এটা একটা বিন্দু নিলাম, একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে আর লোকেশন, একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আর যে কোনো একটা বিশেষ সময় টিতে ওই বিন্দুতে চার্জের ডেন্সিটি কি, আমি ভাষায় বললাম ওই বিন্দুতে কি পরিমাণ the amount of charge at that point per unit is the charge density at that point. এখন তুমি বলতে পারো যে পার ইউনিট ভলিউম কিভাবে করলেন? বিন্দুর তো কোনো ভলিউম নাই, এটা বিন্দুর তো কোনো ভলিউম নাই, তারপরে বলছেন ওই বিন্দুতে চার্জ পার ইউনিট ভলিউম, এটা কিভাবে হলো? এটা ক্যালকুলাসের আইডিয়া ব্যবহার করতে হবে। বিন্দুর চারপাশে একটা ক্ষুদ্র ভলিউম চিন্তা করো, ওই ভলিউমটা ফাইনাইট, বিন্দুটাকে ধরো ওই ভলিউমের ভিতরে রেখে একেবারে ওই ভলিউমের মধ্যবিন্দু থাকতে হবে এই বিন্দুটা, এমন কোনো কথা নেই। এই বিন্দুর চারপাশে একটা ক্ষুদ্র ভলিউম চিন্তা করো, ওই ক্ষুদ্র ভলিউমে ওই সময় টিতে কি পরিমাণ চার্জ ছিল সেটা নোট করো। ধরো তুমি পারো, তোমার হাতে যন্ত্র আছে, সবকিছু করতে পারো। সেই চার্জের পরিমাণ নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। ওকে, কারণ চার্জ তো দুই রকম আছে। চার্জ কত আছে ওই ক্ষুদ্র ভলিউমে নোট করো, তারপরে ওই চার্জ যেটা পেলে তুমি সেটাকে ওই ভলিউম দিয়ে ভাগ করে দাও। ওকে, বলতে পারো ওই ক্ষুদ্র ভলিউমের এই বিন্দুর চারপাশে যে ক্ষুদ্র ভলিউম নিয়েছিল
ওই ক্ষুদ্র ভলিউমের ভেতরে চার্জ ডেন্সিটি, অ্যাভারেজ চার্জ ডেন্সিটি। কারণ চার্জ ডেন্সিটি পয়েন্ট বাই পয়েন্ট ভ্যারি করতে পারে, আর একটা ভলিউম যদি নেই, যতই ক্ষুদ্র হোক না কেন, ক্ষুদ্র ভলিউমও ইনফিনিট সংখ্যক পয়েন্ট থাকে। কিন্তু আমি চাই চার্জ ডেন্সিটি একটা সিঙ্গেল পয়েন্ট। তা আমি কি করব? আমি ওই ভলিউম আরো ক্ষুদ্র করব, আরো ক্ষুদ্র করব, এবং এই প্রসিজার চালাতে থাকবো। ওকে, প্রগ্রেসিভলি ক্ষুদ্র ভলিউমে চার্জ দেখে নেব, চার্জটা হচ্ছে রাইট। সো আলটিমেটলি এখানে যখন ভলিউমটা টেন্ডস টু 0 হয়ে যাবে, তখন চার্জটা হয়ে যাবে এই ক্ষুদ্র ভলিউমের যে পরিমাণ চার্জ আছে, দ্যাট উইল অলসো টেন্ড টু 0। সেটাকে আমি লিখবো ডি কিউ, আর ভলিউমটা লেখা হবে ডি কিউব আর। তাহলে ডি কিউব বাই ডি কিউব আর, ওকে, সেটাই হবে চার্জ ডেন্সিটি at this volume, at this point। এই চারপাশে একটা ভলিউম কল্পনা করছি, সেই ভলিউমটাকে আস্তে আস্তে 0 বানিয়ে দিচ্ছি। ভলিউম যখন 0 বানিয়ে দিচ্ছি, ওই পয়েন্টটা সবসময় ভলিউমের ভেতরে আছে। আলটিমেটলি দ্য ভলিউম কোলাপসেস টু দ্যাট পয়েন্ট। তাহলে কোলাপস করতে একটা লিমিট, ইন দ্য লিমিট when the volume tends to 0, যে রেশিওটা পাবো, রেশিওটা আমি কিভাবে করছি? চার্জ বাই ভলিউম। আর ভলিউমটাকে আস্তে আস্তে কমাচ্ছি, আস্তে আস্তে কমাচ্ছি, চার্জও আস্তে আস্তে কমছে। সব স্টেজে আমি রেশিওটা করছি চার্জ বাই ভলিউম। চার্জ কমছে, ভলিউমও কমছে। এক পর্যায়ে গিয়ে চার্জটা হয়ে যাবে ইনফিনিটেসিমাল, ডি কিউ। ভলিউমটা হয়ে যাবে ইনফিনিটেসিমাল, ডি কিউব আর। অথবা তাহলে ওই ডি কিউ বাই ডিআরই হবে এই বিন্দুতে চার্জ ডেন্সিটি। যে কোনো বিন্দুতে চার্জ ডেন্সিটি সময়ের সাথে পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনের হার। এই বিন্দুতে আমি যদি আমার দৃষ্টি রাখি, এই বিন্দুতে চার্জ ডেন্সিটি পরিবর্তিত হতে পারে। চার্জ ডেন্সিটি তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে। আর যেটা কি, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি কিভাবে সংজ্ঞা দেই? কারেন্ট ডেন্সিটি হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। রেট মানে পার ইউনিট, রেট অফ ফ্লো অফ চার্জ, এবং সেটাকে বলে কারেন্ট। এক সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হলো, ওটাকে বলা হয় কারেন্ট। কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি ডিফাইন করি আমরা। আর যেটা কারেন্ট নয়, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট রিলেটেড, কিন্তু এটা ডেন্সিটি একটা বলেছি আবার, এটা একটা ভেক্টর। এটা কিন্তু একটা পয়েন্ট ফাংশন। কারেন্ট ডেন্সিটি একটা পার্টিকুলার পয়েন্ট, এখানে লেখা উচিত ছিল ব্র্যাকেট দিয়ে আর টি। J is a point function, is a vector function। প্রত্যেকটা বিন্দুতে J এর একটা মান আছে। J এর মান ইন জেনারেল পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে, বিশেষ কেসে কনস্ট্যান্টও থাকতে পারে, সেটা বিশেষ কেস। কিন্তু ইন জেনারেল J এর মান এবং রো এর মান উভয়ই এক বিন্দু থেকে পরবর্তী বিন্দুতে মানটা পরিবর্তিত হতে পারে। মানটা পরিবর্তিত হোক ম্যাটার, ডি রো বাই ডিটি, পরিবর্তিত পয়েন্টে সময় সাপেক্ষে রো এর পরিবর্তনের হার ওই কারেন্ট ডেন্সিটির ডাইভারজেন্সের নেগেটিভের সমান। ডাইভারজেন্স কাকে বলে জানো তো? ডাইভারজেন্স কাকে বলে? ওকে, ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফাংশন কিভাবে বলে? এটা হচ্ছে ডেল অপারেটর। ডেল অপারেটরটি কি তুমি জানো? তোমরা জানো কি? জি স্যার। এটা করেছো আগে? ডেল অপারেটর জানো? ওকে, এটা জানা উচিত। ডেল হচ্ছে আই হ্যাট ডি বাই ডিএক্স প্লাস জি বাই ডিওয়াই প্লাস কে হ্যাট ডি বাই ডিওয়াই। ডেল ডট জে, ডেল ডট জে কিন্তু একটা স্কেলার। সেই বিন্দুতে ডেল ডট জে। আচ্ছা, যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। আর ডেন্সিটি কেন নামটা দিচ্ছি? কারেন্ট হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ। রেট মানে পার ইউনিট টাইম, এক সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে রেট অফ ফ্লো অফ চার্জ, কারেন্ট। আর এটা কারেন্ট ডেন্সিটি। কারেন্ট আছে, রেট অফ ফ্লো অফ চার্জ আছে। রেট অফ ফ্লো অফ চার্জ পার ইউনিট এরিয়া।
through an area, through a small infinitesimal area perpendicular to J. আচ্ছা, কারেন্ট ডেন্সিটি তাহলে আমি একটা আমার ইয়েতে চলে যাই, ডকুমেন্ট ক্যামেরায় চলে যাই। এটা তোমরা সব শেয়ার করে ধরো এই একটা বিন্দু আছে, এই বিন্দুতে এই বিন্দু 4 t সেকেন্ডে এই বিন্দুতে কারেন্ট ডেন্সিটি কত? এই বিন্দু আমি দেখি, এই বিন্দু হচ্ছে যে, ওই বিন্দুতে ওই সময়ে কারেন্ট ডেন্সিটি হচ্ছে, আচ্ছা কিছু পার্টিকেলের প্রবাহের জন্য যদি কারেন্ট সৃষ্টি হয়, ওই পার্টিকেল গুলোর প্রতিটা পার্টিকেলের চার্জ হচ্ছে ধরো কিউ, কিউটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে কিউ। আর এই বিন্দুতে চার্জ পার্টিকেল গুলো কোন দিকে যাচ্ছে? এই দিকে যদি যায়, ওদিকে যদি ভেলোসিটি ভেক্টর হয়, এই চার্জ পার্টিকেল ধরো এই বিন্দুতে আসার পরে কোন দিকে যাচ্ছে? ওদিকে যদি যায় ভি। যদি ফ্লোটা হয় স্ট্রিম লাইন ফ্লো হয়, খেয়াল রাখো ফ্লোটা স্ট্রিম লাইন, ফ্লোটা টার্বুলেন্ট হচ্ছে, তার খারাপ হচ্ছে, তাহলে হবে না। কিন্তু তখন তাহলে অ্যাভারেজ কারেন্ট ইয়ে করতে হবে, তারপরে কারেন্ট করা যাবে অ্যাভারেজ কারেন্ট। ফ্লোটা ধরো স্ট্রিম লাইন, তার মানে চার্জ গুলো ধরো ফ্লো করে করে যখন এই বিন্দু দিয়ে পাস করবে, যে কোনো চার্জে যে কোনো দিক থেকে যখন কিউতে আসবে, কিউতে এসে চার্জ গুলো ওই দিকে ফ্লো করবে। ওকে, তাহলে একদিক থেকে আসতে হবে। ওকে, এটা একটা ফ্লো লাইন, এটা একটা চার্জের ফ্লো লাইন। স্ট্রিম লাইন ফ্লো জানো, এই একটা পয়েন্ট আছে ফ্লো, পানি প্রবাহ হচ্ছে, পানি প্রবাহ চিন্তা করো, এইভাবে পানি যাচ্ছে, এগুলোকে বলে স্ট্রিম লাইন। একটা পানির, এটা বলে স্ট্রিম লাইন ফ্লো। একটা পানির মলিকুল যদি এখানে থাকে, এখানে থাকলে সেই লাইন দিয়েই যাবে, এখান থেকে হঠাৎ করে এখানে চলে আসবে না। ওই পানিটা যখন এইখানে আসবে, তখন তার ভেলোসিটি হবে এই দিকে। এই বিন্দুতে পরবর্তী মলিকুল যখন আবার এই বিন্দুতে আসবে, তারও ভেলোসিটি হবে এই দিকে। এমন না যে কিছুক্ষণ আগে যে মলিকুলটা এই লাইন বরাবর এসে এখানে এসেছিল, সেটা এদিকে গেছে, আর 2 মিনিট পরে যেটা আসছে সেটা এখানে এসে আবার ওই দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এটা স্ট্রিম লাইন ফ্লো না, এটা হবে টার্বুলেন্ট ফ্লো। আমি স্ট্রিম লাইন ফ্লো চিন্তা করছি, পানির পরিবর্তে চার্জ চিন্তা করো। একটা চার্জ যখন একটা স্ট্রিম লাইন ফলো করে এই পার্টিকুলার বিন্দুতে আসবে, এই পার্টিকুলার বিন্দুতে তার একটা বিশেষ দিকে ভেলোসিটি আছে। এখানে চার্জই চিন্তা করো না, চার্জ কিউ এইভাবে ফ্লো করে এই বিন্দু দিয়ে এসে এইভাবে যাচ্ছে, যে একে বলে স্ট্রিম লাইন। প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির দিক হচ্ছে ওই স্ট্রিম লাইনের ট্যানজেন্ট। তাহলে এই বিন্দুতে কারেন্ট ডেন্সিটি কি? এই বিন্দুতে কারেন্ট ডেন্সিটি এভাবে ডিফাইন করি, কিউ টাইমস ভি। কিউ টাইমস ভি, আসলে রো টাইমস কিউ টাইমস ভি না, রো টাইমস কারেন্ট ডেন্সিটি সংজ্ঞা করি এভাবে, কিউ টাইমস না, রো টাইমস ভি। রো এই বিন্দুতে যে রো, এই বিন্দুতে যে আর। তুমি চিন্তা করতে পারো এই বিন্দুতে ভি এর মানটাও সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তখন কিন্তু আর স্ট্রিম লাইন মোশন হবে না, তখন টার্বুলেন্ট মোশন হবে। ওকে, আমি ধরে নিচ্ছি স্ট্রিম লাইন মোশন, ফলে ওই বিন্দুতে যা ভেলোসিটি সেটা আর এর উপর নির্ভরশীল। এই বিন্দুতে চার্জের পরিমাণ হেরফের হতে পারে সময়ের সাথে, কিন্তু এই বিন্দুতে আসলে ভেলোসিটি ফিক্স থাকবে, ভেলোসিটি একটা নির্দিষ্ট দিকে থাকবে, ওই দিকের ভেলোসিটির দিকটা পরিবর্তন হবে না। এটা ডিফাইন করলাম কারেন্ট ডেন্সিটি, ইটস এ ভেক্টর ফাংশন। কারেন্ট ডেন্সিটি রো টাইমস ভি ইটস এ ভেক্টর ফাংশন। তাহলে কারেন্ট ডেন্সিটি যদি ওই দিকে হয়, তাহলে জেটা কি? জে
যে এরিয়াটা কি, আমি যদি ওই যেদিকে কারেন্ট ডেন্সিটি, যেদিকে ভি, সেই দিকে একটা ক্ষুদ্র এরিয়া চিন্তা করি, এই বিন্দুতে যেই দিকে প্রবাহ হচ্ছে, চার্জের প্রবাহ আছে, তার প্রবাহের দিকেই তো হচ্ছে কারেন্টের দিক, কারেন্ট ডেন্সিটির দিক। এভাবে, কারণ জে ইজ প্রপোর্শনাল টু ভি, কারেন্টের প্রবাহ যেদিকে, কারেন্ট ডেন্সিটির, সেই প্রবাহের পারপেন্ডিকুলার করে একটা ক্ষুদ্র এরিয়া নাও, পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটা একটা ক্ষুদ্র এরিয়া ডিএ। ওই ক্ষুদ্র এরিয়া দিয়ে একক সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হলো সেটা চিন্তা করো। এটা হচ্ছে ডি কিউ। dq is the current. dq বলা হবে current through that small area dA. So dq by dt, this will be called the current through small area dA. A small area হচ্ছে dA. এই dA দিয়ে what rate of flow of charge? dq by dt is the rate of flow of charge through that small area dA, and that small area perpendicular to V, perpendicular to J, and divide that by dA. Okay, এটাকে বলা হবে কারেন্ট ডেন্সিটি। ওকে, এটাকে বলা হবে কারেন্ট ডেন্সিটি অথবা ম্যাগনিটিউড অফ কারেন্ট ডেন্সিটি। ওকে, so current density is the rate of flow of charge, rate of flow of charge কে বলে current per unit area, rate of flow of charge per unit area, or flow of charge per unit time per unit area to a small surface perpendicular to J. এটাই হচ্ছে J এর ভৌত তাৎপর্য। Physical meaning of current density is that it represents the rate of flow of charge per unit area through a small area perpendicular to J. এরিয়াটা যদি J এর পারপেন্ডিকুলার না হয়, ধরো আমি আবার ব্যাক করি, ধরো এই একটা পয়েন্ট আছে, এখানে একটা এরিয়া নিলাম, এই পয়েন্টে J এর ডাইরেকশন ধরো এই দিকে, এরিয়াটা হলো এইরূপ, এটা হচ্ছে এরিয়া। এই এরিয়া তো তোমার J এর সঙ্গে পারপেন্ডিকুলার না। So what is the rate of flow of charge per unit area through this area? এই এরিয়া দিয়ে যে এরিয়াটা J এর সঙ্গে পারপেন্ডিকুলার নয়, what is the rate of flow of charge per unit time per unit area through this area? এটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? দুইভাবে করতে পারি। J এর কম্পোনেন্ট নেবা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, J cos theta করবা, J cos theta কে এই এরিয়া দিয়ে গুণ দিলেই হবে, পুরো J লাগবে না, তখন J এর একটা কম্পোনেন্ট লাগবে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। অথবা এইভাবে করবে, এই এরিয়াটাকে ঘুরিয়ে নেবে, you'll take the component of the area perpendicular to J, এইটুক নেবা, এটা কিন্তু ক্ষুদ্র হয়ে গেল, component of area perpendicular to A times the perpendicular to J and then times J. হয় J এর কম্পোনেন্ট নেবা perpendicular to the area, অথবা এরিয়ার কম্পোনেন্ট নেবা perpendicular to J, একই কথা। আমি এইভাবে ক্যালকুলেট করতে হবে, কিন্তু ওইটার যে del dot J, J is the current density, এটার ডাইভারজেন্স, এটাকে বলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে কি? ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা অনেকে বলে থাকি, it represents
conservation of charge locally. It represents conservation of charge locally. Local conservation of charge. এই কথার মানে কি? তার মানে ধরো আমি একটা ক্ষুদ্র জায়গা দেখছি, আমার ল্যাবরেটরিতে একটা ক্ষুদ্র ভলিউম নিলাম, ফাইনাইট কিন্তু ক্ষুদ্র ভলিউম নিলাম, একটা কাচের পাত্রটা ধরো একটা ক্ষুদ্র ভলিউম নিলাম, ওই ভলিউমের চার্জ আমি কত আছে মাপছি। যদি চার্জ কমে যায়, ওই ভলিউমে যখন চার্জ কমে যায়, তখন আমি বলি যে, যেহেতু আমি কনজারভেশন অফ বিশ্বাসী, আমি বলি যে আমার এই ভলিউমে চার্জ কমে গেছে, তার কারণ এই ভলিউম থেকে চার্জ প্রবাহিত হয়ে ফ্লো করে এই ভলিউমের বাইরে চলে। তো তার মানে এই ভলিউমের বাইরে কোনো জায়গায় দেখলে দেখা যাবে যে ওই জায়গায় কিছু চার্জ বৃদ্ধি পেয়েছে। আমার এখানে যে পরিমাণ চার্জ কমেছে, ঠিক সম চার্জ বৃদ্ধি হয়েছে এই ভলিউম থেকে কোন একটা বাইরের কোন একটা জায়গায়। এটা তো ক্ষুদ্র ভলিউম নিচ্ছে, একটা কাচের পাত্রের ভিতরে চার্জ পাত্র থেকে বের হয়ে গেছে, তাহলে পাত্রের ভেতরে চার্জ তো কমে যাবে। আমি বলি না যে আমার এই কাচের পাত্রের চার্জ কমে গেছে, তার কারণ চার্জ ভ্যানিশ হয়ে গেছে। চার্জ ভ্যানিশ হয় নাই, চার্জ প্রবাহিত হয়ে দূরে চলে গেছে, এই পাত্র থেকে বেরিয়ে এই পাশের ঘরে গেছে, পাশের ঘরে দেয়াল ভেদ করে চলে গেছে পাশের ঘরে। এটা হতে পারে। ওকে, তার মানে ওভারঅল চার্জ কিন্তু কনস্ট্যান্ট আছে। আমার এই ক্ষুদ্র জায়গায় কমতে বাড়তে পারে, কিন্তু আমার এই ক্ষুদ্র জায়গায় চার্জ যদি বাড়ে কমে, তার মানে এই না যে ইউনিভার্সের চার্জ বেড়ে গেল কিংবা কমে গেল। আমি যদি দেখি আমার এই ক্ষুদ্র জায়গায় চার্জ বেড়ে গেছে, তখন এটা আমি ধরে নিচ্ছি যে অথবা আমি দেখতেও পারি, সরাসরি দেখছি যে বাইরে থেকে চার্জ এসেছে আমার এই ক্ষুদ্র জায়গায়, বাইরে থেকে চার্জ প্রবাহিত হয়েছে, চার্জ ফ্লো করেছে ফ্রম দ্য আউটসাইড ইনটু মাই টেস্ট ভলিউম। আমি যে ভলিউম নিয়ে চিন্তা করছি, যে এক্সপেরিমেন্ট করছি, সেই ভলিউমের চার্জ বৃদ্ধি পেতে পারে, কমেও যেতে পারে। বৃদ্ধি পেলে বলবো যে বাইরে থেকে চার্জ প্রবাহিত হয়ে ফ্লো করে কারেন্ট ডেন্সিটি, কারণ ফ্লো করে মানে ওটার ভেলোসিটি থাকতে হবে, তো ফ্লো করে বাইরে থেকে ভেতরে চলে এসছে, ফলে আমার ভলিউমে চার্জ বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধির হার কত? আমার ক্ষুদ্র ভলিউমে বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার হচ্ছে যেই পরিমাণ চার্জ 1 সেকেন্ডে ওই ক্ষুদ্র ভলিউমে বাইরে থেকে এসে ঢুকেছে, সেটাই হচ্ছে বৃদ্ধির হার। উল্টাভাবে বলতে পারি, আমার এই ক্ষুদ্র ভলিউমে চার্জ কমে গেছে, এখান থেকে প্রবাহিত হয়ে চার্জ দূরে চলে গেছে। চার্জ ইন দ্য ফ্লো করে বলেই একটা ক্ষুদ্র কিন্তু ফাইনাইট ভলিউমে চার্জ বাড়তে কমতে পারে, কিন্তু ওভারঅল চার্জ কনস্ট্যান্ট আছে। চার্জ কনজারভেশন ভ্যালু, এটাকে বলে লোকাল কনজারভেশন ল। লোকালি একটা স্মল ভলিউমে যদি তুমি চিন্তা করো, সেই স্মল ভলিউমে চার্জ বাড়তেও পারে, কমতেও পারে। তার মানে এই না যে ইউনিভার্স চার্জ কমে গেল কিংবা বেড়ে গেল। তোমার এই ক্ষুদ্র ভলিউমে চার্জ কমেছে কিংবা বেড়েছে, তার কারণ তোমার ভলিউম থেকে চার্জ বেরিয়ে যেতে পারে, অন্য জায়গায় যেতে পারে, অথবা অন্য জায়গা থেকে এখানে আসতে পারে। তোমার ভলিউমে চার্জ বৃদ্ধি পেয়েছে মানে অন্য জায়গায় চার্জ কমে গেছে, সমপরিমাণ কমেছে, কিন্তু ওভারঅল চার্জ কনস্ট্যান্ট আছে। এটাকে বলে কন্টিনিউটি। কন্টিনিউ মানে কেন? ফ্লো করে এসছে কন্টিনিউয়াসলি, রাইট? ফ্লো করে আসা মানে কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। তোমার ক্ষুদ্র ভলিউমের চার্জ কন্টিনিউয়াসলি বাড়তে কমতে পারে, হঠাৎ করে বেড়ে গেল, হঠাৎ করে কমে গেল, তা না। তার মানে টেলিপোর্টেশন না, এই কোয়েশ্চেন বলছি টেলিপোর্টেশন দেখেছো, টেলিপোর্টেশন করে মানুষকে এক পয়েন্ট বিতে নিয়ে গেল, হঠাৎ করে পয়েন্ট জিনিস করে গেছে মানুষটা, তারপরে হঠাৎ করে গেল পয়েন্ট বিতে মানুষটা এসে দাঁড়িয়ে গেল। এটা টেলিপোর্টেশন। হঠাৎ করে বিন্দুতে চার্জ নাই। এই ইকুয়েশনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ ফিজিক্স, ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটা কিন্তু সব জায়গাতে আছে। ইট রিপ্রেজেন্টস কনজারভেশন অফ সামথিং, কনজারভেশন অফ চার্জ। প্রতিটা কনজারভেশন থিওরামের সঙ্গে একটা করে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইলেকট্রোম্যাগনেটিজমের চার্জ ইজ কনজার্ভ, ফলে এইটা হচ্ছে। ওকে, আর যেটা বলছিলাম
এর সংজ্ঞাটা বলছিলাম বোধহয়, এটা বলা হয়ে গেছে। J is the current density, represents the flow of charge per unit time and per area through a small area perpendicular to J. আর J ডিফাইন করে এভাবে, J equal to rho times V, rho times V. So এখন যেটা বলছিলাম, this represents conservation of charge locally. এটা মানে হচ্ছে কোন এক লোকালি, সারা ইউনিভার্স না, তুমি তোমার ল্যাবে বসে আছো, লোকালি একটা ক্ষুদ্র ভলিউম চিন্তা করো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র না, ক্ষুদ্র কিংবা যে কোনো ভলিউম তুমি চিন্তা করো, ক্ষুদ্র কিংবা বড়, কিন্তু সারা ইউনিভার্স নয়। একটা ক্ষুদ্র একটা ভলিউম চিন্তা করো, সেই ভলিউমের টোটাল চার্জ যা, সেটার পরিমাণটা বাড়তে পারে, কমতে পারে। এই বাড়া কমাটা ওই ভলিউমে, এটা এই মানে নয় যে পুরো ইউনিভার্সের চার্জ কমছে কি বাড়ছে। তোমার ভলিউমে, যে ভলিউমে তুমি দৃষ্টিপাত করেছো, সেই ভলিউমে চার্জ কমেছে মানে তোমার ভলিউম থেকে চার্জ প্রবাহিত হয়ে ফ্লো করে ওই ভলিউমের বাইরে কোনো এক জায়গায় চলে গেছে, ফলে তোমার ভলিউমে চার্জ কমেছে, কিন্তু ভলিউমের বাইরে চার্জ বেড়েছে, ওভারঅল চার্জ একই আছে। ফলে টেলিপোর্টেশন as seen in science fiction movies not possible, কারণ টেলিপোর্টেশন প্রবাহ ছাড়াই হঠাৎ করে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চলে গেল, এত দ্রুত গেল যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কন্ডিশন ভায়োলেট করে গেল। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোনো কিছুর স্পিড অফ লাইটের চাইতে বেশি হবে না, কিন্তু টেলিপোর্টেশন করে এখান থেকে চলে গেলে ইউনিভার্সের অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে টেলিপোর্টেশনের মাধ্যমে, সেটা হবে না। ওকে, এখন আমি দেখি, আমি যে কথাটা বললাম সেই কথাটা দেখি। এটা কিন্তু একটা ইকুয়েশন, পয়েন্ট বাই পয়েন্ট। এই যে লোকাল কনজারভেশন মানিটা আবার এখানে ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি। এই যে হলো, এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে চারটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড, যেটা আর বলছি। রো ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টাইম, জে ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টাইম, জে ইজ ভেক্টর ফাংশন, অথবা বলতে পারো ভেক্টর ফিল্ড। রো ইজ এ স্কেলার ফাংশন of x, y, z and time. এটাকে বলতে পারো চার্জ ডেন্সিটিকে বলতে পারো a scalar field. This is the equation of continuity, represents the local conservation of charge, represents the দেখো এই ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেট করি। By integrating this equation over a volume V bounded by a surface S, we get upon invoking Gauss's law. যে কোনো একটা ভলিউম নাও, এই একটা ভলিউম নিয়েছি, যে কোনো ভলিউম দিলাম, এটা একটা ফাইনাইট ভলিউম, সারা ইউনিভার্স না, ফাইনাইট ভলিউম। একটা ভলিউমের তো একটা সারফেস থাকে, বাউন্ডিং সারফেস থাকে। এই যে সেই ভলিউমের সারফেসটা কি? এস। এস ইজ দ্য সারফেস which bounds the volume. এই সারফেস একটা ক্লোজ সারফেস। ওই ক্লোজ সারফেসের ভেতরে যে ভলিউমটা আছে সেটার দিকে আমি দৃষ্টিপাত করি, সেটাই আমার ভলিউম। ইন্টিগ্রেট ওভার দ্যাট ভলিউম, যে ভলিউম অফ ইন্টিগ্রেট করছি ওই ইকুয়েশনটা, সেই ভলিউম ইজ বাউন্ডেড বাই দ্য সারফেস এস। এস ইজ দ্য বাউন্ডিং সারফেস অফ বি। প্রত্যেকটা ভলিউম একটা বাউন্ডিং সারফেস থাকে, ওকে, হয় ইমাজিনারি নয় রিয়েল সারফেস। ওকে, I integrate this equation. This equation is true at every point. I integrate this equation over all points in a volume V. তারপরে Gauss's law apply করে কি পাই? Gauss's law জানা আছে? Gauss's law জানা আছে? জি স্যার। Q by epsilon naught. Gauss's law, এটা Gauss's law of vector calculus. এটা তো ক্যালকুলাস একটা অংশ। ধরো একটা ভেক্টর আছে J, it's a function of r, it's a function of time. আর টিটাকে ফিক্স রেখেছি, ওকে, টিটাকে ফিক্স রেখে জে ওভার স্পেস আমি ইন্টিগ্রেট করছি।
এই ভেক্টরটার ডাইভারজেন্স নেই, ডেল ডট জে স্যার ক্যামেরা তো স্পটলাইট ডাইভারজেন্স করা নেই, যেটা পারমি তান্নি বলো। স্যার ও, ক্যামেরা তো দেখা যাচ্ছে স্পটলাইট না, করা নেই স্পটলাইট হয়নি। ও রাইট রাইট রাইট, নতুন করে করতে স্যার হবে, আমি স্পটলাইট স্পট করেছি। করে দিয়েছি স্যার। ও, এখন দেখা যাচ্ছে, গুড। জি স্যার এখন দেখা যাচ্ছে। J is the current density. It's a function of R, it's a function of time t. আমি যখন ইন্টিগ্রেট করছি ওভার এ ভলিউম, এই টিটাকে কনস্ট্যান্ট রেখে জাস্ট আই ইন্টিগ্রেট ওভার দ্য ভলিউম, ভিন্ন ভিন্ন ইন্টিগ্রেট করছি। আচ্ছা, ডেল ডট জে, জে ইজ এ ফাংশন অফ আর এন টি, ডেল ডট জে করা এটাও ফাংশন অফ আর এন। ডাইভারজেন্স অফ জে, ডাইভারজেন্স অফ জে কিভাবে করে? আই হ্যাট ডি jx dx function of r in t, এটা কিন্তু function of r in t, plus j hat d jy dy, এটাও function of r in t মানে x y z in t, plus k hat partial d jz dz is a function of r in t. তাহলে পুরোটা ডেল ডট জে, পুরোটা ফাংশন অফ আর এন টি, ডেল ডট জে। এখন ডেল ডট জে করে এই জিনিসটা যদি আমি ইন্টিগ্রেট করি ডি কিউবড আর ওভার এ সার্টেন ভলিউম ভি, এই একটা ভলিউম নিয়েছি, ভলিউম, এই ভলিউম ভি এর উপরে ডেল ডট জে ডি কিউবড আর করছি, এই ইন্টিগ্রেশনের মান দাঁড়াবে ভলিউমের যে সারফেস আছে, দিস উইল বি transferred into a surface integral. This is equal to the surface integral over the closed surface. Closed surface, এটা দেওয়া মানে closed surface, একটা closed surface যে ভলিউমটা বাউন্ড করে সেই ভলিউম উপর ইন্টিগ্রেশন করছি, সেটা একটা বাউন্ডিং সারফেস আছে। গসেস ল বলে, গসেস ল, গাউস ল or Gauss law বলে যে ডেল ডট জে ভলিউম ইন্টিগ্রাল volume is equal to the surface integral over the bounding surface of the quantity j dot ds, where ds is the vector element, vector surface element defined as n hat ds, n being the outward drawn normal, outward drawn normal. তাহলে এখানে যদি একটা ক্ষুদ্র, এই ধরো আবার আঁকি, এই একটা ভলিউম নিলাম, সেই ভলিউমের সারফেস হলো এটা, ক্ষুদ্র সারফেস এলিমেন্ট নাও। নর্মালি তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেসটা হচ্ছে ডিএস, এই ডিএসটাকে ভেক্টর হিসেবে, এমন একটা ভেক্টর যেটার ম্যাগনিটিউড হচ্ছে ওই এরিয়াটুকু, আর ওইটার দিক হচ্ছে এই ডিএস এর পারপেন্ডিকুলার। যদি একটা লম্ব টানি, লম্বটা বাইরের দিকে, লম্বটা তো আমি ভেতরের দিকে টানতে পারতাম, ভলিউমের ভেতর দিয়ে, ভেতর দিকে না করে টানলাম লম্ব, ওই সারফেসের উপর লম্ব। তাহলে ডিএস ভেক্টর হবে ডিএস টাইমস এন হ্যাট। এন হ্যাট কিন্তু ভ্যারি করবে, ডিএস যদি নেই সেটার এন হ্যাট ভ্যারি করবে। আরেকটা ডিএস যদি এখানে নেই, সেটা যদি ভেক্টর হিসাবে চিন্তা করি, এই ভেক্টরের বাইরের দিকে এই এরিয়াটুকু ডিএস গুণ এন হ্যাট, তার মানে এটা একটা ভেক্টর এরিয়া। এই ভেক্টর এলিমেন্ট, এই এরিয়া এলিমেন্টস গুলোকে আমি, এই সারফেসের এরিয়া এলিমেন্টাল এরিয়া গুলোকে আমি ভেক্টর হিসেবে চিন্তা করে করছি। একটা ভেক্টর প্রতিটা এলিমেন্ট, যে ওই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এরিয়াটুকু, আর ডাইরেকশন হচ্ছে ইন দ্য ডাইরেকশন অফ নর্মাল টু দ্যাট এরিয়া। কোন দিকে নর্মাল? নর্মাল তো দুই দিকে নেওয়া যায়, আউটওয়ার্ড ড্রন নর্মাল। ওকে, জে ডট, এটা হচ্ছে গাউসেস ল, গাউস ল অথবা গাউসেস ল। তাহলে এই লটা আমার লাগবে, এটা একটা ম্যাথমেটিক্স জিনিস, এটা ভেক্টর ক্যালকুলাস যখন তোমরা করো, ক্যালকুলাসের অংশ। ওকে, আর যারা ইলেকট্রোম্যাগনেটিজম পড়েছো, এই সমস্ত ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, গাউসেস ল, তারপরে কি কি ল আছে,
অনেকগুলো ল আছে ভেক্টর ক্যালকুলাস, ওগুলো তোমাদের জানতে হবে ভালো করে। ওকে, ব্যাক করি আবার। তাহলে আমি ইন্টিগ্রেট করছি, দেখো এটা আমি আবার ইয়েতে যাই, ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করছি ওভার এ ভলিউম। আই এম ইন্টিগ্রেটিং ইকুয়েশন 2 ওভার এ ভলিউম, দেখো করে যাচ্ছি। এই হচ্ছে আমার ভলিউম। আচ্ছা, আমি স্টপ শেয়ার করছি আবার। এই হচ্ছে আমার ভলিউম। এই ভলিউমের উপরে আমি এটাকে ইন্টিগ্রেট করছি, ডি রো অর টি বাই ডিটি, এটা তো একটা স্কেলার, ডি কিউবড আর ইন্টিগ্রেট অফ দ্য ভলিউম, এটা হচ্ছে মাইনাস del dot j r. So what have I done here? I have integrated the equation of continuity over a small volume, over a volume V. এখন দুটো জিনিস খেয়াল করো, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়েছি, আবার বলছি আনস্টেবল। পার্শিয়াল নিয়েছি কেন? কারণ রো ইজ এ ফাংশন অফ 4 ভ্যারিয়েবলস, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কে লেখা হলো আর বলে টি। আমি এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট থেকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি, এই জন্য পার্শিয়াল ডেরিভেটিভ। এখানে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ, এর মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ আছে এই ডেলের মধ্যে। এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আছে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, কারণ ডেল ইজ এ অপারেটর। ডেল কিন্তু আমার ভেক্টর অপারেটরও বটে, কারণ ডেল হচ্ছে আই হ্যাট পার্শিয়াল ডি বাই ডিএক্স, এভাবে রাখে। ডেল এখানেও পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এখানে আছে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, এখানে তো সরাসরি দেখা যাচ্ছে উইথ রেসপেক্ট টু টি। ইন্টিগ্রেশন আছে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড টু আর, তাহলে এই ডেরিভেটিভ আমি বাইরে নিতে পারি, টাইম ডেরিভেটিভ। এটা বলছে আগে টাইম ডেরিভেটিভ নিয়ে পরে ইন্টিগ্রেট করো, আগে পরে করাটা আমি ইন্টারচেঞ্জ করতে পারি। আমি বলছি আগে ইন্টিগ্রেট করে পরে টাইম ডেরিভেটিভ নাও, কিন্তু পরে যদি টাইম ডেরিভেটিভ, তখন ইন্টিগ্রেট করার পরে তো আর ডিপেন্ডেন্স উঠে যাবে। এই রোকে আগে ইন্টিগ্রেট করে নাও উইথ রেসপেক্ট টু আর, তারপরে যেটা থাকলো সেটার সাপেক্ষে ডেরিভেটিভ নাও আগে পরে। কিন্তু ইন্টিগ্রেট করে ফেললে তো আর এর উপরে ডিপেন্ডেন্স উঠে যাবে, এক্স ওয়াই জেড এর উপরে ডিপেন্ডেন্স থাকবে না, শুধু টাইম ডিপেন্ডেন্স থেকে যাবে। তাহলে একটাই ভ্যারিয়েবল থাকবে ইন্টিগ্রেট করার পরে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। ইফ আই ইন্টিগ্রেট ওভার দ্য থ্রি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে তখন আর পার্শিয়াল ডিটি ডি বাই ডিটি না লিখলেও চলবে। এটা যদি আমি বাইরে নিতে চাই তাহলে এইভাবে লিখলাম ডি বাই ডিটি ডি। ওকে, ভেতর আনতে চাই পার্শিয়াল দিয়ে আনতে হবে, বাইরে নিতে গেলে পার্শিয়ালটা আবার। এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে এই ভলিউমে কি পরিমাণ চার্জ আছে টি সেকেন্ডে। যে ভলিউমটা কনসিডার করছি, যে ভলিউম ইন্টিগ্রেট করছি, ভলিউমের ভেতরে অ্যাট দ্য টাইম টি কত পরিমাণ চার্জ আছে কিউ, সেটার পরিবর্তনের হার দেখছি। এটাই লেফট হ্যান্ড সাইড। ভলিউম উপর ইন্টিগ্রেট করার পরে লেফট হ্যান্ড সাইড দাঁড়ালো সেই ভলিউমের টি সময়ে যেই পরিমাণ চার্জ আছে সেই চার্জের পরিবর্তনের হার, টি সময়ে চার্জের পরিবর্তনের হার, টি সময়ে ভলিউম ভি এর ভেতরে চার্জ যেটুকু আছে সেটার পরিবর্তনের হার এটা। এখন রাইট হ্যান্ড সাইড কি? এখন রাইট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করো গাউসেস ল, volume integral of del dot j d cubed r over the volume is the surface integral over the closed surface. এই গোল্লা মানে হচ্ছে ক্লোজ সারফেস, over the closed surface j dot dr ds। সাইডে একটা ইন্টারপ্রিটেশন দাও, এই মাইনাস সাইনটা বাদ দিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা ইন্টারপ্রিটেশন দেওয়া যাক। রাইট হ্যান্ড সাইড
কি, এই আমার ভলিউমটা ছিল, আবার আঁকলাম, এই একটা সারফেস এলিমেন্ট ডিএস, এই একটা ক্ষুদ্র এলিমেন্ট, ওকে, ওই সারফেসের একটা এলিমেন্ট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এলিমেন্ট। সারফেসটা ভেক্টর হিসেবে চিন্তা করি, এই সারফেসের নর্মাল হচ্ছে এন হ্যাট, এই নর্মালটা ওই ভলিউম থেকে বাইরের দিকে আঁকা হলো। এখন ওই বিন্দুতে সারফেসটা যে বিন্দুতে আছে, সারফেসটা কিন্তু একটা বিন্দু হিসাবে চিন্তা করছি। তুমি বলতে সারফেস তো অনেকগুলো বিন্দুর কালেকশন একটা সারফেস হয়, হয়, কিন্তু এগুলো তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেস। ক্যালকুলাসের কনসেপ্টগুলো সবসময় রাখতে হবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেসটা আকার তাগিদে একটু বড় করে এঁকেছি, কিন্তু আমাকে চিন্তা করতে সারফেস গুলো ক্ষুদ্রাতি যাবে, এই সারফেস গুলো আর এক্সটেনশন থাকবে না, ইল টেন্ড টু জিরো, এরিয়া উড টেন্ড টু জিরো। ওকে, এখন বিন্দুতে সারফেসের ওই বিন্দুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম ওই যে বিন্দুতে সারফেসটা আছে ক্ষুদ্রাতি, সেই বিন্দুতে যে কোন দিকে দেখে নাও, যে যে কোনো দিকে থাকতে পারে, ডিপেন্ড করে ওই চার্জ গুলো যখন এখানে আসে কোন দিকে প্রবাহিত হয়। এদিকে গেলে ওদিকে যে আঁকবে, এখানে আসলে চার্জ গুলো হয়তো ভেতরের দিকে যাচ্ছে, চার্জ গুলো হয়তো বাইরে থেকে এসে ভেতরের দিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে যে হবে ভেতরের দিকে, যেটা ভেতরে হবে না বাইরে হবে না হবে ডিপেন্ড করে ওই বিন্দুতে প্রবাহটা কোন দিকে, যেদিকে প্রবাহ সেই দিকে আঁকতে হবে যে, ওকে, অথবা যেই দিকে পজিটিভ চার্জের প্রবাহ সেই দিকে আঁকতে হবে, যেই দিকে পজিটিভ চার্জের প্রবাহ সেই দিকে আঁকতে হবে। নেগেটিভ চার্জ যদি আসলে প্রবাহিত হয় তাহলে যদি যেদিকে আছে তার উল্টো দিকে আঁকতে হবে, ওকে। তাহলে জে ডট ডিএস মানে কি, এই অ্যাঙ্গেলটা যদি থাকে সেইটা, জে ডট ডিএস মানে হচ্ছে জে কস থিটা টাইমস জে কস থিটা মানে হচ্ছে কম্পোনেন্ট অফ জে পারপেন্ডিকুলার টু দিস সারফেস এলিমেন্ট টাইমস দ্য সারফেস এলিমেন্ট। এটা কি দেয়, এটা মানে হচ্ছে the rate of flow of charge per unit area, rate মানে per unit time, rate of flow of charge, rate of flow of positive charge, of the rate of মানে কারেন্ট মানে হচ্ছে flow of positive charge। আসলে নেগেটিভ চার্জ প্রবাহিত হয় তাহলে কারেন্টের ডিরেকশন হবে উল্টা দিকে, তাহলে rate of flow of current, rate of flow of charge rate money per unit time, rate of flow of charge per unit area। এই ক্ষুদ্র এলিমেন্ট দিয়ে, এই ক্ষুদ্র এলিমেন্ট দিয়ে what is the rate of flow of charge per unit area from the inside to the outside। এই জিনিসটা যদি পজিটিভ দাঁড়ায়, এটা কি দাঁড়াবে জানি না, এটা কি, এটার মানটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে কি জিরো হবে ডিপেন্ড করে যে ডাইরেকশন কোন দিকে। যে ডাইরেকশন যদি এদিকে থাকে তাহলে এটা নেগেটিভ হবে, যে ডাইরেকশন থাকে তাহলে জিরো হবে। তাহলে যে ডাইরেকশনের উপর নির্ভর করবে, এন তো ফিক্স, এন তো বাইরের দিকে, এই বিন্দুতে যে ডাইরেকশনের উপর নির্ভর করবে এই যে জে ডট ডিএসটা পজিটিভ কি নেগেটিভ, আর যে তার মানে এই যে পারপেন্ডিকুলারটা পজিটিভ কি নেগেটিভ, আর যে পারপেন্ডিকুলার সংজ্ঞা হচ্ছে rate of flow of charge, rate of flow of charge per unit area in the outward direction, out of the volume per unit area। আবার পারপেন্ডিকুলার কথাটা বাংলায় বলো, ওই ভাষায় বলো, যে পারপেন্ডিকুলার ইজ দ্য রেট মানি পার ইউনিট টাইম, এটা খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না কথা বলার সময়। রেট মানি পার, রেট অফ ফ্লো অফ চার্জ, চার্জ মানি ফ্লো অফ চার্জ, চার্জ বলতে আমরা পজিটিভ চার্জের চিন্তায় রাখি, রেট অফ ফ্লো অফ চার্জ in the outward direction of charge out of the volume, rate of flow of charge out of this volume through this small area,
through the area element, through ds. Per unit area. Per unit area. Rate of flow of charge per unit area, per unit area, per unit area. তাহলে আবার দেখো, rate of flow of charge per unit area out of the volume through the small area, এই area দিয়ে। আর ds দিয়ে গুণ দিলে কি হবে? এখানে যদি ds দিয়ে গুণ দাও তখন আর পার ইউনিট এরিয়া বলতে হবে না, তখন শুধু বলবে rate of flow of charge out of this volume through that small area element. এটা যদি পজিটিভ চার্জ, এটা যদি পজিটিভ হয় বুঝবে যে ওই এরিয়া, ওই ক্ষুদ্র এরিয়া দিয়ে 1 সেকেন্ডে কিছু পরিমাণ পজিটিভ চার্জ ভেতর থেকে বাইরে প্রবাহিত হয়ে, আর এটার মান যদি নেগেটিভ আসে তো বললো রেট অফ ফ্লো অফ চার্জ আউট অফ দ্য ভলিউম ইজ নেগেটিভ। তার মানে চার্জ ফ্লো করেছে ইনটু দ্য ভলিউম, তার মানে পজিটিভ চার্জ বাইরে থেকে ভেতরে এসছে অথবা নেগেটিভ চার্জ ভেতর থেকে বাইরে গেছে। ওকে, এগুলো সাইনগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো যদি আর এখানে ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের উপরে ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন করার পরে যেটা হলো সেটার ফিজিক্যাল মিনিং কি? ইট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ আউট অফ দ্য ভলিউম। Rate of flow of charge out of the volume. ভলিউম থেকে যেতে গেলে তো এরিয়া ভেদ করে যেতে হবে। ইটস এ কন্টিনিউয়াস ফ্লো, এই জন্য তো বলে ইকুয়েশন কন্টিনিউটি। চার্জ মুভস ইন এ কন্টিনিউয়াস ফ্লো ফ্রম রিজন 1 to region 2. So if a charge has to flow out of a volume, by necessity it must flow out through the bounding surface. আউট অফ দ্য ভলিউম, ওই ভলিউমে ভ্যানিশ করে গেল এবং বাই সাম অন্য জায়গায় এটা প্রডিউস হয়ে গেল, ফ্লো না করেই। ফ্লো করে বলেই একটা ভলিউমে চার্জ যদি যে পরিমাণ কমে যায়, চার্জ এই ভলিউমে চার্জ কমবে, তার কারণ ওই ভলিউমের যে সারফেস আছে ওই সারফেস ভেদ করে চার্জ বাইরে চলে গেছে। আমি জাস্ট ক্যালকুলেট করছি পরিমাণ চার্জ 1 সেকেন্ডে ওই সারফেস থেকে ভেদ করে বাইরে গেছে ক্যালকুলেট করছি। সো ইন্টিগ্রেট করার পর আমি বলবো যে অ্যামাউন্ট অফ চার্জ, এটাকে বলতে পারবো ইন্টিগ্রেট করার পর হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট ইজ ফ্লোড থ্রু দিস এরিয়া ইনসাইড টু দ্য আউটসাইড, ওই ভলিউম থেকে ভলিউমের বাইরে চলে গেছে। কারণ ডিএস গোল্ড এটা কিন্তু নেগেটিভ হতে পারে, যেটা যে পজিটিভ হলে এটা পজিটিভ হোক কি নেগেটিভ হোক, এটা সবসময় বলবো ফ্লো অফ চার্জ per unit time through the bounding surface inside to the outside, flow of charge যদি পজিটিভ দাঁড়ায় তাহলে চিন্তা করব যে ভেতর থেকে পজিটিভ চার্জ বাইরে চলে গেছে অথবা বাইরে থেকে নেগেটিভ চার্জ। আর যদি ফ্লো অফ চার্জ যদি নেগেটিভ দাঁড়ায় তাহলে চিন্তা করব ভেতর থেকে নেগেটিভ চার্জ বাইরে গেছে অথবা বাইরে থেকে পজিটিভ চার্জ, উভয় ক্ষেত্রেই জে ডট ডিএস নেগেটিভ হবে। ওকে, তা তো হয়ে গেল, এটা করে শেষ করে দেব। ওকে, এই যে ডিএস এন হ্যাট দেখছি, এটা বাউন্ডিং সারফেস। হিয়ার ডিএস ভেক্টর ইজ ডিএস টাইমস এন হ্যাট, where n hat is the outer draw normal to the surface element 3, surface element S. Equation 3 states that, এই যেটা ইকুয়েশন 3 states that, ইন্টিগ্রেট করার পর যেটা পেলাম এটা ইম্পর্টেন্ট। এটা কেন আসে এগুলো? এই ইকুয়েশনটা কি বলছে আমাকে? ভাষায় বলো, ভাষায় না বলতে পারলে কিছু হইল না। ইকুয়েশন 3 states আমাকে বলছে যে any decrease in charge in the volume V is accounted for, এই মাইনাস সাইন আছে বলে ডিক্রিজ বলছি, এটা ডিরো ডিটি নেগেটিভ সাইন। এই ভলিউমের ভিতরে চার্জ ডিক্রিজ করে তার কারণ
ডিক্রিজ করে তার কারণ ওই ডিক্রিজ করে মানে ডিকিউ বাই ডিটি নেগেটিভ হয়। এটা তো ডিকিউ বাই ডিটি নেগেটিভ হবে যদি রাইট হ্যান্ড সাইড নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ। আর জে ডট ডিএস, তাহলে জে ডট ডিএস পজিটিভ, তার মানে চার্জ ওই ভলিউম থেকে বেরিয়ে গেছে, বেরোনোর সময় ওই সারফেস ভেদ করে বেরিয়েছে, সেই জন্য সারফেস ইন্টিগ্রাল করে কি পরিমাণ চার্জ 1 সেকেন্ডে বেরিয়ে গেল সেটা আমি ক্যালকুলেট করেছি। সো ইকুয়েশন 3 tells us that any decrease in charge in the volume V is accounted for by the flow of charge out of V. That is to say, any flow of charge out of V. That is to say, charge is not created or destroyed in any volume. এখানে দেখলাম চার্জ ডিক্রিজ করছে, এটার মানে এই না যে এখানে চার্জ ডিস্ট্রয়েড হয়ে গেছে, এটার মানে এই যে এখানকার চার্জ এই ভলিউম থেকে বাইরে গেছে, এই সারফেস ভেদ করে বাইরে চলে গেছে, ফলে ভলিউমের ভেতরে চার্জের পরিমাণ কমেছে। চার্জ ডিস্ট্রয়েড হওয়ার জন্য না, চার্জ ফ্লো করার জন্য, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে চার্জের, সেই কারণেই এই ভলিউমের চার্জ কমছে কিংবা বাড়ছে। যদি চার্জ কমে তার মানে আমি সেটাকে ইন্টার করবো অ্যাজ দি চার্জ দ্যাট হ্যাভ ফ্লোড out of the volume through this surface S. Okay. That is, the charge is not created or destroyed in any volume. এটাকে বলে local conservation law. Local conservation law, local conservation of charge. Charge is conserved globally, আর সারা ইউনিভার্স ধরলে সারা ইউনিভার্সের মধ্যে চার্জের পরিমাণ কনস্ট্যান্ট। সারা ইউনিভার্স না ধরে একটা ফাইনাইট ভলিউম যদি, তাহলে ওই ফাইনাইট ভলিউমের চার্জের পরিমাণ কনস্ট্যান্ট নাও থাকতে পারে। কনস্ট্যান্ট থাকে না তার কারণ এই না যে ওখানে ক্রিয়েট হচ্ছে অথবা ডিস্ট্রয়েড হচ্ছে, ওটার কারণ এই যে ওখান থেকে চার্জ ফ্লো করে বাইরে চলে যেতে পারে অথবা বাইরে থেকে ফ্লো করে ভেতরে আসতে পারে। আবার চার্জ দুই রকম আছে, বাইরে যাওয়া মানে দুই ভাবে বাইরে যেতে পারে, পজিটিভ চার্জ বাইরে চলে যেতে পারে, নেগেটিভ চার্জ যেতে পারে, অথবা বাইরে থেকে পজিটিভ চার্জ আসতে পারে, বাইরে থেকে নেগেটিভ চার্জ আসতে পারে। ওকে, এটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর চার্জ। কোয়ান্টাম মেকানিক্সও তাই আছে। কোয়ান্টাম মেকানিক্সে there is an equation of continuity corresponding to conservation of E. কোয়ান্টাম মেকানিক্সের গ্লোবাল কনজারভেশন ল কোনটা? কনজারভেশন অফ প্রবাবিলিটি। একটা পার্টিকেল যদি চিন্তা করো, ওই পার্টিকেল তো এই ইউনিভার্সের যে কোনো একটা জায়গায় আছে, তাহলে সেই পার্টিকেলটার পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি যদি ইন্টিগ্রেট করো ওভার দ্য এন্টায়ার ইউনিভার্স, আমি তো জানি ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় আছে, এই জায়গায় নাই তো আরেক জায়গায় আছে, ইউনিভার্সেরই আরেক জায়গায়, ইউনিভার্সের বাইরে না। আলটিমেট ক্লোজ সিস্টেম হচ্ছে ইউনিভার্স। একটা কোয়ান্টাম পার্টিকেল যদি থাকে তা আমি তো জানি এটা ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় আছেই। সো টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সামওয়্যার ইন দ্য ইউনিভার্স ইজ 1, নিশ্চিত আমি জানি ইউনিভার্সে আছে। আমার ঘরে নাই তো অন্য কোথায় আছে, এখানে নাই তো আলফা সেন্টোরিতে আছে, পার্টিকেলটা কোথাও না কোথাও থাকতেই হবে তাকে। পার্টিকেলটা ক্রিয়েট হচ্ছে না, ডিস্ট্রয়েড হচ্ছে না। ওকে, একটা পার্টিকেল ক্রিয়েট এবং ডিস্ট্রয়েড হচ্ছে না, সেই পার্টিকেলটা ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় আছে, তাহলে টোটাল প্রবাবিলিটি ওভার দ্য এন্টায়ার ইউনিভার্স 1, এবং এটা 1ই থাকবে। এখন 1 আর পরবর্তীতে 0.5 তো হতে পারে না, তার মানে কি পার্টিকেলটা ডিস্ট্রয়েড হয়ে গেল? ডিস্ট্রয়েড তো হবে না, কোয়ান্টাম মেকানিক্সে পার্টিকেল ডিস্ট্রয়েড হয় না, রাইট? ফিল্ড থিওরিতে ডিস্ট্রাকশন গুলো আমরা দেখি। তাহলে টোটাল প্রবাবিলিটি ফাইন্ডিং দ্য পার্টিকেল সামওয়্যার ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এন্ড সেই কনস্ট্যান্ট মান আমি জানি 1। ইলেকট্রোম্যাগনেটিজমের টোটাল চার্জ কনস্ট্যান্ট ছিল, মানটা হয়তো 0, টোটাল চার্জের মানটা হয়তো 0, কিন্তু আমি জানি না। আর টোটাল প্রবাবিলিটি তো 1 এর চাইতে বেশি হতে পারে না, সেই জন্য এটা একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি বলে আমি জানি। আর চার্জ তো একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি না, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে এইটা জানি যে, কোথায় আছে আমি, আচ্ছা, এটা জানি যে টোটাল প্রবাবিলিটি ইজ 1, এবং 1 এখন what is the total probability of finding the particle somewhere in the universe is the scalar product of psi with itself.
এটাকে কিউ হিসাবে চিন্তা করো, স্কেলার প্রোডাক্ট অফ সাই উইথ ইটসেলফ, এটাই হচ্ছে টোটাল প্রবাবিলিটি of finding the particle somewhere in the universe. Okay, যদি এখানে t লেখা আছে, size a function of t, size a function of t, scalar product করলে is no longer a function of t. তবে এটা total probability of finding the particle somewhere in the universe at time t, এটা হচ্ছে total probability of finding the particle somewhere in the universe at time 0, দুটো সমান, তার total probability constant থাকে। এটা একটা কনজারভেশন ল, প্রবাবিলিটি কনজারভেশন। টোটাল প্রবাবিলিটি অফ দ্য ইউনিভার্স, টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সামওয়্যার ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। সে কনস্ট্যান্ট মান 0, কনস্ট্যান্ট মান 1, দ্যাট আই নো। এটার করসপন্ডিং একটা ইকুয়েশন অফ কন্টিনিউটি থাকবে। ওকে, যেমন এটা একটা গ্লোবাল কনজারভেশন ল, কনজারভেশন অফ প্রবাবিলিটি গ্লোবালি, প্রবাবিলিটি আবার লোকালিও কনজার্ভড হয়, হয় কি না, তার মানে প্রবাবিলিটির জন্য, প্রবাবিলিটি ডেন্সিটির জন্য এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করা যায় কিনা। প্রবাবিলিটি ডেন্সিটি, এটা তো চার্জ ডেন্সিটি, এখন চার্জ ডেন্সিটি নাম নিয়ে আমি নেব প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি কি, সাই স্টার আর টি, সাই অফ আর টি গুণ দিলে তো প্রবাবিলিটি ডেন্সিটি এট পজিশন আর এট টাইম টি বেরিয়ে আসবে। ওটাকে আর এর উপর ইন্টিগ্রেট করলে হয় টোটাল প্রবাবিলিটি, সেটা 1। আমি আর এর উপর ইন্টিগ্রেট করছি না, এট এ পার্টিকুলার পয়েন্ট এই রোটা যদি তোমার প্রবাবিলিটি ডেন্স হয়, তাহলে ডি রো বাই ডিটি ইকুয়াল টু ডেল ডট জে, এরকম একটা ইকুয়েশন বের করা যায় কিনা। যদি বের করা যায় তাহলে এই জে, ডান দিকে যে জেটা বেরোবে, বাঁ দিকে যদি চার্জ ডেন্সিটি না নিয়ে প্রবাবিলিটি ডেন্সিটি নেই, তাহলে ডান দিকে যে জেটা আসবে, যদি আসে, সেই জেটার ফিজিক্যাল ভৌত তাজ্য হবে, সেই জেটা একটা কারেন্ট ডেন্সিটি, কিন্তু চার্জের কারেন্ট ডেন্সিটি না, এটা হচ্ছে প্রবাবিলিটির কারেন্ট ডেন্সিটি। এখন প্রবাবিলিটির কারেন্ট ডেন্সিটি কাকে বলে, ওকে, সেটা দেখতে হবে। ওকে, তার মানে সম্ভাবনাকেই বলে প্রবাবিলিটি ফ্লো করে, প্রবাবিলিটি ফ্লো করে। ওকে, আমি যদি বলি পয়েন্ট এ তে প্রবাবিলিটি এখন থাকার, পার্টিকেলটা থাকার সংখ্যা, পার্টিকেলটা থাকার সম্ভাবনা বেশি, প্রবাবিলিটি পয়েন্ট বি তে কম, কিছুক্ষণ পরে এতে কম, বিতে বেশি, আমি বল যে ওই সময় প্রবাবিলিটি ফ্লো করেছে এ থেকে বিতে, এভাবে বলবো আর কি। প্রবাবিলিটি হ্যাজ ফ্লোড ফ্রম এ টু বি, দ্যাট ইজ ওয়াই আফটার সার্টেন ওয়াইল বিতে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এই না যে আমি এতে পার্টিকেলটা পাবোই না, কিন্তু পাবো, সম্ভাবনা কম। ওকে, তাহলে এরকম একটা ইকুয়েশন আমাদের ডিরাইভ করতে হবে ফর প্রবাবিলিটি, যেটা আমার করার উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল সেটাই। সেটা তো আজকে শেষ করবো ভেবেছিলাম, আজকে আর শেষ করা হলো না, পরবর্তী ক্লাসে শেষ করবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সবই গুরুত্বপূর্ণ, একই ম্যাথমেটিক্যালি আইডেন্টিক্যাল, কিন্তু টোটালি ডিফারেন্ট কনটেক্সট, টোটালি ডিফারেন্ট জিনিস, কিন্তু আইডেন্টিক্যাল ম্যাথ। ম্যাথ আইডেন্টিক্যাল হয় তার কারণ উভয় কনজারভেশন ল নিয়ে আলোচনা হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিজমে কনজারভেশন অফ চার্জ আর কোয়ান্টাম মেকানিক্সে কনজারভেশন অফ প্রবাবিলিটি, উভয় ক্ষেত্রে ম্যাথমেটিক্স আইডেন্টিক্যাল হবেই, কিন্তু কনটেক্সটটা ভিন্ন। ওকে, তাহলে একটা বেজে গেল, একটা 17 হয়ে গেছে। আমি এখন তাহলে ছেড়ে দিচ্ছি, স্টপ শেয়ার and end class.